আজাদিন ফৌজ প্রায় হেরে যাচ্ছে, প্রচণ্ড অত্যাচার চলছে ব্রিটিশদের, এবং জাপানিজ ফোর্স পিছু হাঁটছে বার্মার দিকে। নেতাজি কী করে তার মেয়েদের ব্রিগেডকে নিজে উদ্ধার করে নিয়ে গেছিলেন, রুদ্ধশ্বাস একটা ছবি করা যায়। মানে আমার এই ধরনের ছবি করতে ইচ্ছা করে। আমি বায়োপিক মানে কবে জন্মেছিলেন, কবে কী করেছিলেন, কবে এই ধরনের ছবি করতে আমার ভালো লাগে না। আমি যদি করি একটা মুহূর্ত, যে মুহূর্তটা সমস্ত মানুষকে কাঁপিয়ে দেবে, এবং সেই মুহূর্তের কথাই কিন্তু তার সারা জীবনের কথা। নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় চ্যানেলে আজকে যিনি আছেন, নতুন করে তার পরিচয় দেওয়ার কিছু নেই, পরিচালক গৌতম ঘোষ। আজকে আমরা একটু স্বতন্ত্র বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে তন্ময় চ্যানেলে আপনাকে স্বাগত। ধন্যবাদ ধন্যবাদ। অনেক দিন আগে আপনি আমাকে বলেছিলেন যে অমলা শঙ্করের সঙ্গে আপনার একটা হৃদ্যতা ছিল, এবং তিনি একটি বই রচনা করেছিলেন সাতসাগরের পারে। তো সেই বইতে নেতাজি সুভাষচন্দ্র বসু কিছু লিখে দিয়েছিলেন, এবং দেশ সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসু আরও কিছু কথা বলেছিলেন। সে সম্পর্কে যদি একটু আলোকপাত করেন আমাদের। আসলে অমলাশঙ্কর, ওকে আমি অমলা মাসি বলতাম, মাসিমা, অমলা মাসিমা। তার কারণ ও আনন্দ আর মমতার মা। তা আমাকে খুব স্নেহ করতেন উনি নানান ব্যাপারে। আমরা এমনিতে তো বিভিন্ন সময় দেখা হতো, তাছাড়া ওর বাড়িতে আমি বহুবার গেছি। আর উনি যখন একা থাকতেন এই গড়িয়াট রোডের এখানকার ফ্ল্যাটে, তখন মাঝে মাঝেই আমাকে ফোন করতেন, গৌতম সময় পেলে একটু চলে এসো না, অনেক কথা আছে। আমি যেতাম, এবং আমি খুব উৎসাহ নিয়ে যেতাম। তার কারণ এই সমস্ত মানুষদের কাছে তখনকার দিনের অনেক ঘটনা জানা যেত। তখনকার উদয়শঙ্করের সঙ্গে তার ভ্রমণ, নৃত্যশিল্প, অঙ্গসজ্জা, এবং শুধু তাই নয়, তখনকার আইপিটিএর যে আন্দোলন, বহু মানুষের সঙ্গে উনি দীর্ঘজীবী হয়েছিলেন, ফলে অনেক মানুষের, পুরনো মানুষের কথা উনি বলতে পারতেন। তা একদিন আলোচনা প্রসঙ্গে সেটা নিয়ে, মানে বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা, সমস্ত পৃথিবী জুড়ে যেভাবে যুদ্ধের পর যুদ্ধ হিংসা ছড়িয়ে যাচ্ছে, করতে করতে বললে, জানো গৌতম, আমি একটা বই লিখেছিলাম, সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হবার আগের প্রচুর ছবি আছে, আমরা ছবিগুলো তুলেছিলাম। আই ওয়াজ ভেরি ইন্ট্রিগড। আমি বলি, বইটা কি আছে আপনার কাছে? আমি দেখি, আমি খুঁজে বার করব। কারণ বইটা আমি লিখেছিলাম, আমার তখন 13 বছর বয়স। আমার বাবার সঙ্গে আমি সাতসাগর পার হয়ে গেছিলাম, মানে নানান জায়গা, ইউরোপের বিভিন্ন জায়গায়, এবং সেই সময় কার লেখা। তারপরে একটা বই বেরিয়েছিল, সেটা হচ্ছে যুদ্ধের আগে, খুব সম্ভবত 1933 সালে, এবং বইটার একটি মাত্র কপি আমার বোনের কাছে ছিল। তা আমার বিয়েতে বোন আমাকে বইটা দিয়েছিল, ফলে সেই কপিটা আমি তোমাকে দেখাচ্ছি। তা আমি কপিটা পেয়ে তো আমি খুব এক্সাইটিং লাগছিল, তার কারণ একটা অল্প বয়সের মেয়ের, তার চোখ দিয়ে একটা ভ্রমণ, জাহাজে ভ্রমণ, এবং বিভিন্ন দেশ, তার সম্পর্কে বিবরণ রয়েছে। তা বইটা হাতে পেয়ে আমার খুব আনন্দ হলো। উনি বলে, তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে পড়ো। তো আমি পড়ে দেখি যে বইটা পেছনে অনেকের লেখা রয়েছে, অবন ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র এটি ছোট মেয়ের বই সম্পর্কে মন্তব্য করেছেন। তা আমি খুব এক্সাইটেড হয়ে পরের দিন যখন গল্প করতে গেলাম, যে বইটা পড়েছি, আমার খুব ভাল লাগলো। বললো, জানো কীভাবে? আমার বাবা জোর করে লেখাতো, বলতো যে আজকে তুমি যদি এই জাহাজে এত পাতা না লেখো, তাহলে রাতের ডিনার হবে না। হ্যাঁ, ফলে আমাকে লিখতেই হতো, এবং সেটা বাবা ভালোই করেছিলেন, নয়তো আমি লিখতে পারতাম না। তা আমি বললাম যে বইটা কিন্তু মাঝে মাঝে আবার একটা ছাপলে হয়। বলো, কী ছাপবে? আমি বললাম, আমি ব্যবস্থা করছি। আমি তখন বইটার কপিটা জেরক্স করে মুখার্জিকে দিয়েছিলাম। আমার এক বন্ধু রাজীব নিয়োগী তখন ওটা অন্যতম কর্ণধার ছিলেন।
আর তোকে বললাম তুই দেখ বইটা ছাপ না, এটা তো রেয়ার বুক একটা, এবং এই ধরনের ছবি তো বিশ্বযুদ্ধের আগে, ধ্বংস হওয়ার আগের ইউরোপ, এটাও তো মানে একেবারে খুবই দুষ্প্রাপ্য। তা এ মুখার্জি যত্ন করে বইটা ছেপেছিল সাত সাগরের পারে, এবং তাতে মাসিমা খুব খুশি হয়েছিলেন, অসম্ভব খুশি হয়েছিলেন যে যাই হোক বইটা আবার নতুন করে এর একটা পুনর্জন্ম হলো। তা এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে যে একটা মেয়ে ওই বয়সে লিখেছিলেন এবং পরবর্তীকালে অনেক বেশি বয়সে সেটা আবার পুনর্প্রকাশ হলো, উনি খুব আনন্দ পেয়েছিলেন। আর এমনিতেই ওর সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগতো। আর ওই সময় উনি আঙুলের নখ দিয়ে আঁকতেন, অদ্ভুত সুন্দর ধরনের স্টাইল একটা, ওই নখের আঁচড় দিয়ে 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 ক্যানভাস তৈরি করতেন। তো এটা ওর শেষ বয়সে ওটা খুব শখ ছিল। তা আমি বই প্রসঙ্গে নানান গল্প করতে করতে একটা অসাধারণ মানে ঘটনা শুনতে পেয়েছিলাম। সুভাষচন্দ্র বোস অমলাশঙ্করকে নিয়ে গেছিলেন নিজের গাড়ি করে উদয়শঙ্করের কাছে নাচ শেখাতে। তা তখন মানে সুভাষচন্দ্র বোস মানে চলে যাননি, অন্তর্ধানের আগে। তো বললো যে অমলা কোন সাল হবে তাও মোটামুটি? এটা আমার মনে হয় ওই 33-34 ওরমই হবে, ওরম সময়। তো যাই হোক, তা উনি বললেন যে আমি তখন ছোট, আমাকে বলে জানিস আমরা তো দেশটা স্বাধীন করবই, সে লড়াই তো আমরা করছি বহুদিন ধরে, এবং দেশটা স্বাধীন হলে অনেক কিছু করার স্বপ্ন রয়েছে আমার, সে নিয়ে আমি লেখাও লিখেছি, আছে সুভাষচন্দ্র বোসের প্রচুর লেখা আছে যে ভবিষ্যতের ভারতবর্ষ কী হবে, এবং সেটা হবে একেবারেই সত্যিকারের ইনক্লুসিভ সেকুলার কান্ট্রি। তার কারণ এটা বিভিন্ন মানুষ, বিভিন্ন ধর্ম জাতের মানুষ নিয়ে তৈরি একটা দেশ, এবং এটা তো একটা দেশ নয়, অনেক কটা জাতির মানে সমন্বয় ভারতবর্ষ। তাই এরকম নিয়ে মানে ওনার অনেক চিন্তাভাবনা ছিল। তা বললো যে দেশে প্রচণ্ড দারিদ্র, একের পর এক দুর্ভিক্ষ, তারপরে আমাদের ব্রিটিশের অপশাসন, এইসব নিয়ে অনেক কথা। ওইটুকুন ইয়েকে অমলা নন্দী ছিল তখন, ওইটুকুন অমলাকে বলতেন সুভাষ বোস। একটা কথা আমার খুব স্ট্রাইকিং লেগেছিল, যেটা মাসিমা বললেন, যে একটা কথা কি বলেছিল জানো, যে দেশ স্বাধীন হবার পর প্রচণ্ড দরকার সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতি বা তাদের অবস্থার উন্নতি করা। আর আমাদের শ্রেণীর লোকেরা যারা বিয়ে পৈতে জন্মদিন অসংখ্য টাকা খরচ করে, বিলাস ব্যসনে মত্ত হয়ে যায়, তাদের বিরুদ্ধে জোর করে একটা আইন আনতে হবে যে এগুলো করা চলবে না, সেই টাকা তুমি দান করো সাধারণ মানুষের সেবার জন্য। মানে আমার এটা মানে এখনও গায়ে কাঁটা দেয়, মানে ওইটুকুন অমলাকে সুভাষ বোস তার স্বপ্নের কথা বলছেন। এবং সত্যিই তো মানে এখন তো এইগুলো একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, মানে বিরাট বিপণনের ব্যাপার। এবং আমি প্রচুর এরকম বিয়ে দেখেছি, প্রচুর অর্থ ব্যয় করে বিয়ে করে তারপরে 6 মাসের মধ্যে বিয়ে ভেঙে গেছে। তা এইগুলো সুভাষ বোস বুঝেছিলেন যে এইগুলোর অপচয়, এগুলো বন্ধ করা উচিত। তো এটা আমার খুব মনে আছে, এবং মাসিমা খুব খুশি হয়েছিলেন বইটা পেয়ে। তো বইটার কপি আমার ধারণা এ মুখার্জি আবার নতুন করে প্রিন্ট করার কথা, আমি ঠিক জানি না, অনেকদিন যোগাযোগ নেই। করলে সাধারণ লোক পড়লে তাদের খুব ভালো লাগবে যে ওই সময়কার মানে সমুদ্রযাত্রা জাহাজে, এবং তখনকার ইউরোপের মানুষজন, কালচার, সেই নিয়ে একটি ছোট মেয়ে লিখেছিল, এক কিশোরীর লেখা বই। খুব সুন্দর একটা প্রসঙ্গ তুললেন, ভবিষ্যতের ভারত, নেতাজি সুভাষচন্দ্র বসুর ভবিষ্যতের ভারত, যেটা উনি বলছেন যে বিলাসিতাকে কম করার জন্য একটা রাশ টানা উচিত অর্থের দিক থেকে। এই যে রাশ টানা, এই ভারতটা কীরকম হতো যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি? সুভাষচন্দ্র বসু অন্তর্ধানের আগে, আপনি যে অন্তর্ধান বলছেন আমার মনে হয় সেটা মহানিষ্ক্রমণের কথাই আপনি বলছেন। তো এই মহানিষ্ক্রমণের আগে ধরে যাক সুভাষচন্দ্র ফিরে এলেন, আমরা ধরে নিচ্ছি, ভবিষ্যতের ভারত কেমন হতো বলে আপনার মনে হয়? না, প্রথমত সুভাষচন্দ্র বসু যদি ফিরে আসতেন তাহলে কখনোই উনি দেশভাগ হতে দিতেন না, অন্তত আটকানোর চেষ্টা করতেন। কারণ এই ভারতের স্বাধীনতা
সঙ্গে দেশভাগটা হচ্ছে আমাদের সবথেকে বড় কলঙ্ক, এবং এর জন্য কোনো রেফারেন্ডাম হয়নি, জনগণের রায় নয় এটা। এটা পলিটিক্যাল পার্টি, কংগ্রেস, মুসলিম লীগ, তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং আরও অন্যান্য আর্থসামাজিক কারণ রয়েছে, হিন্দু মুসলমানের বিভাজন করা হয়েছে, এবং সেখানে মেজরিটি মাইনরিটি কথাগুলো কিন্তু ব্রিটিশদের তৈরি করা। মানে তার আগে মেজরিটি মাইনরিটি বলে কিছু ছিল না। একটা দেশবাসী, তাদের মধ্যে নিজস্ব ধর্ম রয়েছে, কেউ ইসলামে বিশ্বাস করে, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ খ্রিশ্চান। ফলে এই মাইনরিটি মেজরিটিটা এটা সেন্সাসের সময় ব্রিটিশরা করেছিল, তাই সেটাকে নিয়ে ইস্যু হয়ে গেল। এবং দেশভাগটা তো যেটা হয়েছিল সেটা তো আর অনেক লেখা হয়েছে, অনেক যন্ত্রণা, অসংখ্য মানুষ বিস্থাপিত হয়েছে। এবং দেশভাগ আসলে যদি ভাবি আমরা, আদতে হয়েছে বাংলা এবং পাঞ্জাব ভাগ। ভারতবর্ষের অন্যান্য জায়গায় কিন্তু সেভাবে তার কোনো ক্রিয়া প্রক্রিয়া হয়নি। পাঞ্জাব এবং বাংলা ভাগ করা হয়েছে। ফলে আমরা বাঙালিরা এবং পাঞ্জাবিরা হাড়ে হাড়ে বুঝেছি দেশভাগের যন্ত্রণা। ফলে আমার মনে হয় যে উনি নিশ্চয় লড়াই করতেন, এবং আমার মাঝে মাঝে মনে হয় যে মহাত্মা গান্ধী আমাদের এত শ্রদ্ধেয় নেতা, তিনি কেন কুইট ইন্ডিয়ার মতো স্টপ পার্টিশন মুভমেন্ট করলেন না, সেসব নিয়েও তো অনেক চর্চা হয়। আসলে একটা ঘটনা ঘটে যাওয়ার পরবর্তীকালে অনেক চর্চা হয়, বিশ্লেষণ হয়, তাতে কিছু কিছু তথ্য জানা যায়, কিন্তু যা হওয়ার তো হয়ে যায়। ফলে আমার মনে হয় যে যে ভারতের স্বপ্ন ওনারা দেখেছিলেন সেটা এখনকার ভারত নয়। তার কারণ তার আগে থেকেই 50 দশক থেকে অন্য ধরনের একটা সামাজিক দায়িত্ব সরকার এবং যারা প্রিভিলেজ আমাদের মতো শ্রেণী, যারা শিক্ষিত, তাদের একটা অন্য দায়িত্ব পালন করা উচিত ছিল, এবং আমরা সকলেই তখন স্বপ্ন দেখেছিল সেই দায়িত্ব তারা পালন করবেন, কিন্তু হয়তো পুরোটা করেননি। কিছু কিছু মানুষ করেছেন, বিষয়ে সন্দেহ নেই, পুরোটা করেননি। এর পেছনে একটা লম্বা ইতিহাস রয়েছে, যে আমরা খুব গর্ব করে বলি যে বঙ্গীয় নবজাগরণ। সত্যি তো বঙ্গীয় নবজাগরণে বিরাট মনীষীদের জন্ম হয়েছে, তাদের কাজকর্ম, তাদের মনন আমাদের অনুপ্রাণিত করেছে, এবং বিশ্বজুড়ে আমাদের একটা সম্মান বাড়িয়েছে বিখ্যাত মানুষেরা। কিন্তু মনে হয় যে এই নবজাগরণ ওই একটা শ্রেণীর মধ্যেই আবদ্ধ ছিল, উচ্চ শ্রেণী এবং মধ্যবিত্ত বড়জোর। শিক্ষা দীক্ষার প্রসার হয়েছিল, নারী শিক্ষার প্রসার হয়েছিল প্রচুর বঙ্গদেশে, দুই বাংলায়। তা কিন্তু সেটা সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি, ওয়ার্কিং ক্লাস বা কৃষক শ্রেণী। ইউরোপিয়ান নবজাগরণ যেরকম সর্বত্র স্পর্শ করেছিল, এটা পৌঁছয়নি বলে আমার ধারণা। তার ফলে শিক্ষা, মানে প্রথম থেকেই শিক্ষার মধ্যে আস্তে আস্তে কুশিক্ষা ঢুকে পড়ে, এবং অশিক্ষার থেকে কুশিক্ষা আরও খারাপ। আপনি কুশিক্ষা বলছেন, একটু কুশিক্ষার যে বিস্তারটা সেটা যদি একটু খুলে বলেন। কুশিক্ষা মানে একটা প্রকৃত শিক্ষা হচ্ছে সমাজকে জানা, মানুষকে জানা, ভাষাকে জানা, এবং তার দ্বারা জনহিতকর কাজ করা, শুধু নিজের কথা না ভেবে। যে শিক্ষা আরও নতুন স্বপ্ন দেখায়, নতুন কিছু আবিষ্কারের চেষ্টা করে, সেটা হচ্ছে সুখ শিক্ষা। যে সমস্ত শিক্ষার কথা ভেবে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন করেছিলেন, বিদ্যাসাগর লড়াই করেছিলেন, রামমোহন তো বিরাট কাজ করেছিলেন, সেটা সুশিক্ষা। মানে আমাদের শাস্ত্র জানো, বিভিন্ন দেশের শাস্ত্র জানো, বিভিন্ন ধরনের ধর্ম জানো, তার ধর্মের সুফল কুফল সবই জানো, এবং সে শিক্ষা মানে আসলে একটা মহাকাশকে তুমি জানার চেষ্টা করো, মানে তাতে মানুষের মনটা আরও বেশি উন্মুক্ত এবং বড় হয়, এবং সে কিন্তু ভালো মন্দর বিচার ভালোভাবে করতে পারে। কুশিক্ষা হচ্ছে আমায় কোনো রকমে একটা ডিগ্রি নিতে হবে, একটা চাকরি করতে হবে বা ব্যবসা করতে হবে, আমার সঙ্গে
ওইটুকুনি আমার শিক্ষাকে প্রয়োজন। শিক্ষাকে আমি বিক্রি করব আমার নিজের স্বার্থের জন্য। সেখানে অন্যান্য মানুষ, জনগণ, সমাজ কি হলো আমি ধারি না। এটা হচ্ছে কুশিক্ষা। এবং কুশিক্ষা যত বদ রুচিকে ফিরিয়ে আনে, যে রুচি হয়তো আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত নয়, সেইগুলোকে কুশিক্ষা ফিরিয়ে আনে, মানুষকে ভুল পথে চালিত করে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি যখন ইউরোপ ভ্রমণে গেছি বহুবার, আমি ফ্রান্সের একজন ওয়ার্কিং ক্লাসকে যদি জিজ্ঞেস করি ভ্যান গকে, সে কিছু না একটু বলে দেবে। আমার ওয়ার্কিং ক্লাসকে আমি যদি বলি গগন ঠাকুরকে, অবন ঠাকুরকে, সে ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকবে। এটাই হচ্ছে মানে রেনেসাঁর আলো ওদের কাছে পৌঁছতে পারেনি, সেটার জন্য দায়ী আমরা। এবং এইটা সত্যিকারের একটা দুঃখের ব্যাপার যে রবীন্দ্রসঙ্গীত আমরা গাই, কিন্তু রবীন্দ্রনাথের যে সামাজিক কাজকর্ম সেগুলো নিয়ে কটা লোক ওয়াকিবহাল। ওনাকে অসম্ভব শ্রদ্ধা করত পূর্ববঙ্গের মুসলমান কৃষক সম্প্রদায়। তারা ওকে বলতো আমাদের নবী। তার কারণটা কি? তারা তো রবীন্দ্রনাথের কবিতাও পড়েনি, গানও শোনেনি, প্রবন্ধও পড়েনি, কিছুই না। এটা অন্নদা শঙ্কর রায় আমাকে নিজে বলেছেন। উনি রবীন্দ্রনাথের সঙ্গে ভ্রমণ করেছিলেন নদিয়াতে, শাহবাজপুর, শিলাইদহ, পাতিশহর। বলেছিলেন যে ওই মুসলমান কৃষকদের আমি জিজ্ঞেস করেছিলাম তোমরা কেন ওকে নবীর মতো ভাবো? বলে উনি আমাদের গ্রামীণ ব্যাংক করে দিয়েছেন, সমবায় করে দিয়েছেন। মানে এই কথাগুলো কটা লোক জানে? রবীন্দ্রনাথ শুধুমাত্র যে কবিতা, প্রবন্ধ, নাটক লিখেছেন তার নয়, উনি একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং নোবেলের অনেক টাকা দিয়ে উনি পূর্ববঙ্গে ছোট ছোট সামাজিক কাজ করে গেছেন। ফলে এরা 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 ছিল, এদের অন্য দৃষ্টিভঙ্গি ছিল যে শুধুমাত্র আমার নয়, একটা সামাজিক মানে একটা উন্নয়নের জন্য। আমার হঠাৎ সেদিনকার একটা কোথায় বলতে গিয়ে মনে পড়ে গেল, আমি ধান্যকুড়িয়াতে গেছিলাম। তা একজন বলছিল যে আমাদের এই গ্রাম সংস্কৃতি আস্তে নষ্ট হয়ে যাবে, আর সবাই তো চলে যাচ্ছে বাইরে। খুব স্বাভাবিক, ভালো চাকরির জন্য, অর্থ উপার্জনের জন্য বাইরে যাবেই। কিন্তু আমাদের নিজস্ব যে সোনার বাংলা, তাকে তো আমরা প্রত্যেকটা জায়গাকে আমরা সমৃদ্ধ করতে পারতাম। এটা রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন বহুদিন আগে। 1927-28 এলমাসকে যখন ওরা আসে, এলমাস এবং তার স্ত্রী আমেরিকা থেকে, রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে ইউরোপিয়ানদের সার্ভে করার কাজ খুব ভালো জানে, ওদের মানে ট্র্যাডিশনটা রয়েছে, আমাদের নেই। উনি এলমাসকে শান্তিনিকেতন, বোলপুরের আশেপাশে পাঠিয়েছিলেন সার্ভে করতে, যে সব চলে যাচ্ছে কেন শহরের দিকে, এখানে তো এত কিছু পড়ে রয়েছে, তাকে কেন তৈরি করছি না। যেটা পরবর্তীকালে রবীন্দ্রনাথ শ্রীনিকেতন তৈরি করে বোঝানোর চেষ্টা করেছিলেন। তা এলমাসকে উনি বলেছিলেন তুমি কলকাতায় গিয়ে রামমোহন লাইব্রেরিতে একটা বক্তৃতা দাও। এলমাস একটা বক্তৃতা দিয়েছিলেন, রবারি অব দ্য সয়েল। এবং সেই বক্তৃতাকে ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুর একটা রচনা লিখেছিলেন, ভূসম্পত্তির বিত্তহরণ। কি চমৎকার নামটা! যে আমাদের যে সম্পত্তি তার বিত্ত হরণ করে নিয়ে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। তাই এটা হচ্ছে কেন বললাম যে একটা অন্যভাবে ভারতবর্ষকে তৈরি করা যেত, যেখানে সাধারণ মানুষ, মেহনতি মানুষ, গরিব কৃষক, তারা তাদের নিজস্ব সংস্কৃতি, তার ধর্ম সব কিছু বজায় রেখেও খুব মিলিতভাবে একটা অখণ্ড, তখন তো ভারত ভাগ হয়নি, ওরকম একটা অখণ্ড ভারতবর্ষ স্বপ্ন তো নিশ্চয় আমার মনে হয় যে নেতাজি দেখেছিলেন। তা এটা নিয়ে দুঃখ করে লাভ নেই। এখন আমরা কি করতে পারি? আমার যেটা এই কথাগুলো বলার একটাই কারণ, যারা শ্রোতা দর্শক দেখবেন, যে আপনারা একটু অতীতটাকে মনে করুন। কারণ বর্তমান বলে কিছু নেই। এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, এটা তো অতীত হয়ে গেল। এবং ভবিষ্যতে কি হবে, আমি বেরিয়ে গিয়ে আমি গাড়ি চালাতে আজকে আমার একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, আমি জানি না। একমাত্র কংক্রিট এক্সাম্পল হচ্ছে অতীত। সে অতীত থেকে আমরা শিক্ষা নিতে পারি।
সে অতীত থেকে আমরা সব ধরনের শিক্ষা নিতে পারি, যার জন্য আমরা আমাদের ইতিহাস বোধটা থাকা উচিত। এবং আমাদের শ্রেষ্ঠ মনীষীরা যে কল্পনা করেছিলেন, চিন্তা করেছিলেন, সেটাকে মাথায় রাখলে আমার মনে হয় যে ভবিষ্যতে আরেকটু সচেতন হওয়া যাবে, একটু চোখ মেলা যাবে। শুধুমাত্র নিজের বিলাস ব্যাসন এবং এই বাজার অর্থনীতিতে তো হবেই, সবসময় আপনাকে প্রভোগ করবে। দেখবেন আপনার SMS আসছে, কটা লোন নেবেন, কটা লোন নেবেন, কী নেবেন, আপনাকে ধারে ধারে জর্জরিত করে দেবে, আপনাকে দিয়ে কেনাবে প্রচুর জিনিস। কারণ এটা না করলে এই অর্থনীতি চলবে না। অবশ্যই অর্থনীতি আবার অনেক মানুষকে কর্মসংস্থান করে দিয়েছে, কিন্তু পাশাপাশি মানুষ যদি সচেতন না হয় যে আমি হার্ডকোর শুধু কনজিউমার হয়ে থাকবো না, আমি মানুষ হব, আমার যতটুকুন প্রয়োজন আমি নেব, আমি ডিসেন্ট একটা লাইফ লিড করার চেষ্টা করব, কিন্তু সচেতনভাবে দেশটাকে ভালোবাসবো। বুঝতে পেরেছি। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসছেন আমাদেরকে। সেটা হচ্ছে আপনি বললেন যে রবীন্দ্রনাথের কথা বললেন। এই রবীন্দ্রনাথই বলেছেন, সুভাষচন্দ্র বসু তোমাকে দেশনায়কের পদে আমি বরণ করছি। এবং যেটা দেখা যাচ্ছে, সুভাষচন্দ্র বসুর যে প্রথমের দিকে আলোচনায় আপনি বললেন যে বহু ধর্মের সম্মেলন ঘটিয়েছিলেন তার আজাদ হিন্দ ফৌজের মধ্যেই। তার যে কিচেন, যাকে আমরা দেখতে পাচ্ছিলাম হিন্দু, মুসলিম এবং গান্ধী ব্রিগেড, এগুলো আমরা দেখতে পেয়েছিলাম। এই যে বহু ধর্মের সমন্বয়, কিন্তু এখন ধর্মটাও খুব বিচ্ছিরিভাবে পলিটিক্সের মধ্যে চলে আসছে। অর্থাৎ কি না, ধর্ম সব জায়গায় ধর্ম, কে কার ধর্ম, সুভাষচন্দ্র বসু আমার, এ বলছে সুভাষচন্দ্র বসু আমার। হ্যাঁ, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? না, আমি তো দেখি, দেখুন, আমি নন বিলিভার, কিন্তু আমি প্রতিটি ধর্মের ধর্মগ্রন্থ পড়েছি, যে অনেক কিছু জানতে পেরেছি, উজ্জীবিত হয়েছি। আমি আমাদের যে হিন্দু ধর্মের যে পুরনো সাহিত্য, উপনিষদ পড়েছি, বেদও অনেকটা পড়ার চেষ্টা করেছি, আমি কোরআন হাদিস পড়েছি, বাইবেল পড়েছি, তার থেকে আমি সমৃদ্ধ হয়েছি। এবং সেটা হচ্ছে একটা ধর্ম কিন্তু সমাজকে অনেক কিছু দেয়, কিন্তু সে ধর্ম অনেক দিন আগে এইগুলো লেখা হয়েছিল, তারপরে অনেক বিবর্তন হয়েছে। সেখানে আমার মনে হয় যে ধর্ম নিয়ে কোনো রাজনীতি করা উচিত নয়। রাজনীতি, ধর্ম ধর্মের জায়গায়। এবং আমরা আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম তখন দেশ ভাগ হয়ে গেছে, আমার প্রচুর আত্মীয় স্বজন আমরা দেখতাম যে বিজয়গড় এসব কলোনিতে আশ্রয় নিয়েছে। আমি খুব ছোট ছিলাম, আমার 1950 সালে জন্ম, মানে স্বাধীনতার 3 বছর পরে বা দেশভাগের 3 বছর পরে। তো আমার দিদিমা অনেক দিন আগেই কলকাতায় চলে এসেছিলেন, ওরা সম্পন্ন ছিলেন, বিভিন্ন সাহায্য নিয়ে এই সমস্ত কলোনিতে যেতেন, আমিও ওর সঙ্গে যেতাম। আমি তার দুর্দশা দেখেছি তাদের। ফলে এটা একটা যন্ত্রণা। তা সত্ত্বেও আমি যে স্কুলে পড়তাম, আমার স্কুলে ক্লাসে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, চাইনিজ কিছু ছিল, তারা বুদ্ধিস্ট ছিল, সব ছাত্রছাত্রীরা ছিল। এবং আমরা তো সমস্ত রকমের উৎসব পালন করতাম, চার্চের মাসেও যেতাম, দুর্গাপুজোয় আমাদের বাড়িতে মুসলিম ছেলেমেয়েরা আসতো, তারা গিফট পেত, আমরা ঈদের সময় গিফট পেতাম। কোনোদিন ভাবিনি ধর্ম নিয়ে। আমার বাড়িতেও ধর্ম নিয়ে খুব একটা চর্চা ছিল না। ফলে আমার মনে হয় যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা একদমই ভালো নয়। ধর্ম মানুষকে শান্তি দেবে, ধর্ম মানুষকে, আর মানুষের বিশ্বাস হচ্ছে, বলে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যার যা বিশ্বাস, সেই বিশ্বাস নিয়ে সে থাকবে, এবং সেই বিশ্বাসের মধ্যে সংঘাত এলে সামাজিক অশান্তি হবে, এবং সেটা কখনোই কাম্য নয় বলে আমার ধারণা। আপনি বহু মানুষকে নিয়ে ডকুমেন্টারি করেছেন। জ্যোতি বসু করেছেন আপনি ডকুমেন্টারি, সত্যজিৎ রায়, বিসমিল্লাহ খান, হ্যাঁ প্রচুর। আমাকে অঞ্জন দত্ত একবার বলেছিলেন বিসমিল্লাহ খার যে ডকুমেন্টারিটা, উনি বলছেন যে যখন সূর্যোদয় হয়, হ্যাঁ, তখন আমি নেমে গিয়ে ওখানে আমি তখন গঙ্গায় ইয়ে করি, বলছে ধর্ম আমার কাছে এইটা। এবং অঞ্জন দত্তের ছবির মধ্যেও আছে যে 16 চ্যাপেলের কথা উনি বলছেন, যে 16 চ্যাপেল এটাই আমার কাছে ধর্ম। এবার সেটা কোন চার্চ
বা মানে গির্জা বা মন্দির, এটা আমার কাছে বড় কথা নয়। তো নেতাজি সুভাষচন্দ্র বসু, যেটা আপনি খুব ইম্পর্টেন্ট একটা জায়গা বললেন যে থাকলে দেশভাগ হতো না, কখনো মনে হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আপনি ডকুমেন্টারি করবেন? না, আসলে আমি একবার ভেবেছিলাম, তারপর তো ওর অনেক ছবি হয়ে গেছে, নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে অনেক ফিচার ছবি হয়েছে। আমি যদি করি কোনো দিন, একটা সাংঘাতিক জায়গা আছে, যখন উনি আজাদিন ফৌজ প্রায় হেরে যাচ্ছে, প্রচণ্ড অত্যাচার চলছে ব্রিটিশদের, এবং জাপানিজ ফোর্স পিছু হাঁটছে বার্মার দিকে, নেতাজি কী করে তার মেয়েদের ব্রিগেডকে নিজে উদ্ধার করে নিয়ে গেছিলেন। রুদ্ধশ্বাস একটা ছবি করা যায়। মানে আমার এই ধরনের ছবি করতে ইচ্ছা করে। আমি বায়োপিক মানে কবে জন্মেছিলেন, কবে কি করেছিলেন, কবে এই ধরনের ছবি করতে আমার ভালো লাগে না। আমি যদি করি একটা মুহূর্ত, যে মুহূর্তটা সমস্ত মানুষকে কাঁপিয়ে দেবে, এবং সেই মুহূর্তের কথাই কিন্তু তার সারা জীবনের কথা। এই যে সাহস নিয়ে মানে মহিলা ব্রিগেডকে উদ্ধার করেছিলেন নদী পার করে, সেটাও একটা, আমার মাঝে মাঝে মনে হয় যে একটা সত্যি পারে যেরকম একটা দম্পতি শুয়োর নিয়ে পার হলো, এখানে নেতাজি সুভাষ বোস পুরো মহিলা ব্রিগেডকে নিজের সামনে দাঁড়িয়ে উদ্ধার করে নিয়ে গেলেন। এরকম একটা, আমি জাস্ট একটা ওয়াইল্ড ইম্যাজিনেশন, কিন্তু আমার মনে হয় করলে এরকম ধরনের কিছু করব, কারণ আমার ভীষণ দুর্বলতা আছে সুভাষচন্দ্র বোসের প্রতি। সেটা ডকুমেন্টারি হবে না ফিচার ছবি হবে? জানি না কী হবে এখনও। সুভাষ বোসের অনেক গল্প শুনেছি, তারপরে মৃণালদার কাছে শুনেছি ফরিদপুরে সুভাষ, আসলে ফরিদপুরে তখন অনেক রাজনৈতিক মিটিং হতো। মৃণাল সেনের বাবাও কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তা নেতাজি সুভাষ বোস ওখানে অনেকবার মিটিং করেছেন। মৃণালদা বললেন, আমি যখন ছোটো ছিলাম আর প্রচণ্ড দাঁতে ব্যথা, আর ওনার সঙ্গে একটা হোমিওপ্যাথিকের বাক্স থাকতো। তো উনি আমার প্রথম ডেন্টিস্ট। উনি লিখেওছেন একটা জায়গায় যে সঙ্গে সঙ্গে ওটা দিয়ে উনি দাঁতের যন্ত্রণা প্রশমন করেছিলেন। তো যাই হোক, আমরা তো স্বপ্ন নিয়েই থাকি, এবং সাধারণ মানুষ যেন উজ্জীবিত হন এই সমস্ত অসাধারণ মানুষের কর্মকাণ্ড দেখে। কি দুঃসাহস ভাবা যায় না। আমাকে গুন্টার গ্রাস একটা ইন্টারভিউতে বলেছিল জার্মানিতে, যে মানে মোস্ট অ্যাডভেঞ্চারাস পারসন ইন দ্য ওয়ার্ল্ড। এবং গুন্টার গ্রাসের পছন্দ হয়নি, উনি হিটলারের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে, কিন্তু বললো যে মানে হিজ মোস্ট ক্রেজি পারসন ইন দ্য ওয়ার্ল্ড, যে এরকম সাবমেরিনে কোরম চলে যেতে পারে। তো সেটা খুব ইন্টারেস্টিং। গুন্টার গ্রাসের মনে হয়েছিল যে পলিটিক্যালি উনি অ্যাক্সিস ফোর্সের সঙ্গে কেন যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন, কারণ গুন্টার গ্রাস ঘোরতর ফ্যাসিবাদ বিরোধী। আবার অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিরেশন হচ্ছে যে এরকম একটা পাগল লোক। গুন্টার গ্রাসের কথা বললেন, পশ্চিমবঙ্গ বলে একটা পত্রিকা, মানে অনেকেই লিখেছিলেন কমিউনিস্ট পার্টি, তার মধ্যে জ্যোতি বসু লিখেছেন। জ্যোতি বসু লিখেছেন সুভাষচন্দ্র বসু একজন কল্পনাপ্রবণ দেশভক্ত ছিলেন। হ্যাঁ, এবার আপনি গুন্টার গ্রাসের কথাও বললেন যে ক্রেজি পার্সন, এবং পাশাপাশি মোস্ট অ্যাডভেঞ্চারাস পার্সন, আপনি সেটা বললেন। আপনার কি মনে হয় এই যে তিনি কলকাতাতে না থেকে তারপর চলে গেলেন কাবুল, আফগানিস্তান, রাশিয়া, জার্মান, এই যে চলে যাচ্ছেন, এটা কি কল্পনা প্রবণতার পরিচয়, নাকি না এটার মধ্যে ওনারই একটা কথা আছে, সম্ভবত আমি ভুল হলে শুধরে দেবেন, এনিমি অফ ইউর এনিমি ইজ ইউর ফ্রেন্ড? হ্যাঁ, কি মনে হয় সেটা? না, আসলে দেখুন, কল্পনা প্রবণতা ছাড়া কিচ্ছু কাজ হয় না। আপনি যদি কল্পনা প্রবণ না হন, আপনি যদি স্বপ্ন না দেখেন, কোনো কাজই করা যাবে না। সে কাজটা করতে গিয়ে হয়তো ভুল হতে পারে। যেরকম নকশালবাড়ি আন্দোলনে এরা কল্পনাপ্রবণ ছিলেন, পরবর্তীকালে আমরা ইন্টারপ্রেট করেছি এটা ভুল ছিল, হয়তো কেউ বলেছে না ঠিক ছিল, কিন্তু যারা করেছিলেন তাদের সাধুবাদ দিতে হয়। আমি কল্পনা প্রবণতাকে সবসময় সাধুবাদ দিই, কারণ প্রতিটি মানুষ সে নানান রকম অন্তরায়ের মধ্যে দিয়ে এগোনোর চেষ্টা করে একটা স্বপ্ন নিয়ে, এবং সেখানে কল্পনা প্রবণতা তো থাকতেই হবে। ফলে এটা রবীন্দ্রনাথ তো কল্পনাপ্রবণ ছিলেন। শান্তিনিকেতনকে তো অনেকে বলেছেন যে ইউটোপিয়া, এটা হতে পারে নাকি কখনো? সব ব্যবস্থার বাইরে উনি কাজ করতে চাইছেন, কল্পনাপ্রবণ। ফলে
এই কল্পনা প্রবণতা কিন্তু সুভাষ বোসকে এগিয়ে নিয়ে গেছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক ব্যস্ততার মধ্যেও আপনি এই ইন্টারভিউটা দিলেন।